যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম, বীর উত্তম। আজকে পড়ছি এই বইটির 22তম অধ্যায়ের শিরোনাম বিভিন্নমুখী চক্রান্তের জাল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়েত জামিল জেনারেল জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দুর্নীতির দায়ে এবং বাকশাল সমর্থক 36 জন সেনা অফিসারকে সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্রিগেডিয়ার খালেদ ও তার দোসররা বৃহত্তর চক্রান্তের বড়ে হিসেবেই ব্যবহার হচ্ছিল। জেনারেল জিয়া নিজের অজান্তেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন। একটি চমকপ্রদ ঘটনা, জনাব আবেদুর রহমান অতি কৌশলে ঘুষ দেওয়ার ধৃষ্টতা দেখান। টিপিক্যাল আমলাতান্ত্রিক মানসিকতা। তোষামতকারীরা মাছির মতোই ভনভন করত ক্ষমতা বলয়ের আশেপাশে। মেজর নূর পেল শেষ আলটিমেটাম। আসন্ন বিপর্যয়ের মোকাবেলা করার প্রচেষ্টায় সেনা পরিষদ এবং জেনারেল জিয়ার সঙ্গে 3রা নভেম্বরের আগে শেষ সাক্ষাৎ। 15ই আগস্ট 1975 সালের সফল বৈপ্লবিক অভ্যুত্থানের বিজয়কে আপামর দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানালেও পরাজিত বাকশালী চক্র ও জাতীয় স্বার্থবিরোধী মহল সহজে এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না। তারা জনসমর্থনের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে এই বিপ্লবের বিরোধিতা করতে না পেরে গোপনে তাদের হারানো স্বর্গ ফিরে পাওয়ার আশায় তাদের বিদেশি প্রভুদের যোগসাজশে চক্রান্তের জাল বুনতে শুরু করে বিপ্লবের পর মুহূর্ত থেকেই। তাদের এই ধরনের তৎপরতা সম্পর্কে আমাদের সদা সতর্ক থাকতে হচ্ছিল। বিপ্লবের পর পরাজিত শক্তিকে সমূলে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার জন্য আমরা সচেষ্ট ছিলাম। সর্বদলীয় সরকার কায়েম করে তার তত্ত্বাবধানে যত শীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতীয়তাবাদী চেতনাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে। একই সাথে উদ্যোগ নেওয়া হচ্ছিল জাতীয় রক্ষী বাহিনীকে প্রপার স্ক্রিনিংয়ের পর সেনাবাহিনীর সাথে একত্রীভূত করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেনাবাহিনীর পুনর্গঠন করে বিপ্লবের সপক্ষ শক্তিকে সুসংবদ্ধ করার। সেনা পরিষদের পক্ষ থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল নবনিযুক্ত সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। বিপ্লবের প্রতি পূর্ণ সমর্থন দানকারী জেনারেল ওসমানীকে নিয়োগ করা হয় প্রেসিডেন্ট মোশতাকের সামরিক উপদেষ্টা হিসেবে। তার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের উপেক্ষিত সামরিক বাহিনীর সার্বিক কাঠামো নতুন করে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ধাঁচে গড়ে তোলা। সেনাবাহিনীর পুনর্গঠনের কাজটি তখনকার পরিপ্রেক্ষিতে ছিল খুবই জটিল এবং দুরূহ একটি কাজ। রক্ষী বাহিনীর সদস্যদের বাছাই করে তাদের সেনাবাহিনীতে নিয়োগ করতে হবে। সেনাবাহিনী থেকে বাকশালী মনা দুর্নীতিপরায়ণ এবং উচ্চাভিলাষীদের বের করে দিতে হবে। প্রয়োজন মতো ইউনিটগুলোর পুনর্বিন্যাস করতে হবে। কমান্ড স্ট্রাকচারে প্রচুর রদবদল করতে হবে। সর্বোপরি সেনাবাহিনীর প্রতিটি সৈনিককে বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এই সমস্ত কাজে বিভিন্ন ক্যান্টনমেন্টের সেনা পরিষদের সদস্যরাই ছিলেন জেনারেল জিয়ার মূল শক্তি। তাদের সার্বিক সাহায্যের উপর ভিত্তি করেই জেনারেল জিয়া তার দায়িত্ব পালন করে চলেছিলেন। আওয়ামী বাকশালী আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের সামরিক বাহিনীতে পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই নীতি কার্যকর করার দায়িত্বও দেওয়া হয়েছিল জেনারেল জিয়াউর রহমানকে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী তার উপরে অর্পিত দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করেন। একই সাথে তখন দেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনৈতিক দল, গ্রুপ এবং ব্যক্তিবর্গের সাথে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, জাতীয় সরকার, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে মত বিনিময় করছিলাম আমরা। এই প্রক্রিয়াটিও ছিল ভীষণ জটিল। বিগত ঐক্য প্রক্রিয়ার মতো এই সমস্ত বিষয়ে আলোচনাকালে সব রাজনৈতিক দলই তাদের দলীয় স্বার্থকেই প্রাধান্য দিচ্ছিলেন। এমনকি জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি খন্দকার মোশতাক আহমেদও প্রথমে মেনে নিতে চাচ্ছিলেন না। তিনি চাইছিলেন সরকার প্রধান থেকে একটি নিজস্ব দল গঠন করে তার অধীনস্থ অস্থায়ী সরকারের অধীনেই নির্বাচন করতে। কিন্তু আমাদের জোরালো যুক্তির পরিপ্রেক্ষিতে তাকে মেনে নিতে হয়েছিল জাতীয় সরকার গঠনের প্রস্তাব। যেই সংসদ গণতন্ত্রের বলি দিয়ে বাকশাল কায়েম করেছিল, তাদের মাধ্যমেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার পর মোশতাক সরকার ও গণপরিষদ ভেঙে দিয়ে সর্বদলীয় সরকার গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা। বামপন্থী রাজনৈতিক অনেক দলই, বিশেষ করে জাসদ, চাচ্ছিল একটি বিপ্লবী সরকার কায়েম করে তাদের দলীয় কর্মসূচি যেন আমরা বাস্তবায়ন করি। কিন্তু তাদের সেই প্রস্তাবকে নাকচ করে দিয়ে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার কোনো ইচ্ছা নেই আমাদের, এমনকি রাজনীতিতেও সরাসরিভাবে সেনাবাহিনীর অংশগ্রহণের বিরুদ্ধে সেনা পরিষদ। জাতীয় কিংবা নির্দলীয় সরকার গঠন করা হবে কোনো বিশেষ কর্মসূচি কার্যকর করার জন্য নয়। তাদের দায়িত্ব হবে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। দলীয় কর্মসূচি বাস্তবায়নের অধিকার অর্জন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল। কিছুদিন পর একদিন জেনারেল জিয়া জানান তার কাজে অন্তরায় সৃষ্টি করছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়েত জামিল।
তাদের সাথে হাত মিলিয়েছে কিছু বাকশালপন্থী অফিসার। ব্রিগেডিয়ার খালেদ একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভীষণ উচ্চাভিলাষী। তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য অতি কৌশলে যুদ্ধের সময় থেকেই তিনি তার শক্তি এবং প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করে আসছিলেন। মুজিব সরকার ও বাকশালীদের সহানুভূতিও ছিল তার প্রতি। আচমকা বাকশালী সরকারের পতনের ফলে তার সব পরিকল্পনা ভেস্তে যায়। তাই তিনি মরিয়া হয়ে উঠেছিলেন যে কোনো উপায়ে তার পরিকল্পনা কার্যকরী করে তার উচ্চাভিলাষ চরিতার্থ করতে। তার এই হীন চক্রান্তমূলক কার্যকলাপ থেকে তাকে কিছুতেই নিরস্ত করতে পারছিলেন না জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতার প্রতি ব্রিগেডিয়ার খালেদের এই দুর্বলতার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিল বাকশালী চক্র এবং তাদের মুরব্বী সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং তাদের দোসর ভারতীয় সম্প্রসারণবাদ। 15ই আগস্ট পরবর্তী ঘটনাপ্রবাহের চাকা ঘুরিয়ে দিয়ে অগাস্ট বিপ্লবের পূর্ব অবস্থায় দেশকে নিয়ে যাবার এক গভীর ষড়যন্ত্রের সূচনা ঘটানো হলো খালেদ মোশাররফের মাধ্যমে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টেও এই ষড়যন্ত্রের ব্যাপারে তথ্য পাওয়া যেতে লাগলো। ব্রিগেডিয়ার খালেদের প্রধান উস্কানিদাতা ছিল কর্নেল সাফায়েত। শেখ মুজিবের প্রতি অন্ধ এই অফিসার কিছুতেই বাকশালী সরকারের পতনকে মেনে নিতে পারছিলেন না। কুখ্যাত আত্রেয় অপারেশনের চ্যাম্পিয়ন কর্নেল সাফায়েত জামিল, যাকে পরে ঢাকার ব্রিগেড কমান্ডার হিসেবে নিয়োগ করে শেখ মুজিব পুরস্কৃত করেছিলেন, সেই সাফায়েত জামিলের অধীনস্থ ঢাকা ব্রিগেডই মুজিব সরকারের পতন ঘটালো। এই হিউমিলিয়েশন তার পক্ষে কিছুতেই সহ্য করা সম্ভব হচ্ছিল না। ব্রিগেড কমান্ডার হিসেবে এই গ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এর জন্যই সে ব্রিগেডিয়ার খালেদকে মোস্তাক সরকার এবং জেনারেল জিয়ার বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে বাকশালী চক্র ও তাদের বিদেশি প্রভুদের ক্রীড়নকে পরিণত করেছিল। তাদের সাথে জোট বেঁধেছিল রক্ষী বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগরতলা মামলার আসামিদের কয়েকজন অফিসার। প্রথমত, আমরা এবং কর্নেল ওসমানী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের এই ধরনের আত্মঘাতী ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন সেটা বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু ক্রমে যখন বিভিন্ন সেনানিবাসগুলো থেকে সেনা পরিষদের সদস্যরাও একই ধরনের খবর পাঠাতে লাগলো, তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে উঠল। বোঝা যাচ্ছিল সংকট ঘনিয়ে আসছে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে এই ধরনের সর্বনাশা চক্রান্ত থেকে সরে দাঁড়াবার জন্য ব্যক্তিগতভাবে আমি অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তাতেও বিশেষ ফল হলো না। প্রত্যেকবারই মুখে সব কিছুই অস্বীকার করেছিলেন খালেদ ভাই। বুঝলাম ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন তিনি। তার কর্মকাণ্ডের গুরুত্ব এবং কী পরিণাম হতে পারে সেটাও বোধ করি তিনি উপলব্ধি করতে পারছিলেন না। জাতীয় স্বার্থবিরোধী চক্রান্তের ক্রীড়নক হয়ে কোনো অঘটন ঘটালে এর পরিণাম হবে ভয়ঙ্কর এবং জনগণ তাকে চিহ্নিত করবে জাতীয় বেইমান হিসেবে। সেটা হবে অত্যন্ত পরিতাপের বিষয়। এই মুহূর্তে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার জন্য সামরিক বাহিনী, বিশেষ করে আর্মির মধ্যে ঐক্য একান্তভাবে প্রয়োজন। জেনারেল জিয়াকেও কার্যকরী করে তুলতে হবে, তা না হলে আগস্ট বিপ্লবের লক্ষ্য অর্জন করা কিছুতেই সম্ভব হবে না। পর্দার আড়ালে যে চক্রান্তের বীজ দানা বেঁধে উঠেছে, তার কবল থেকে দেশ ও জাতিকে কী করে বাঁচানো যায় সেটাই অগ্রাধিকারের ভিত্তিতে চিন্তাভাবনা করতে হচ্ছিল আমাদের। ঠিক হলো, জেনারেল জিয়া, ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে নিয়ে মুখোমুখি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কয়েকবারই বৈঠক হলো। প্রত্যেকবারই তারা দুজনেই জেনারেল জিয়ার সাথে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন, কিন্তু সেটা ছিল শুধু কথাই। তাদের কাজে কর্মে কোনো পরিবর্তন হলো না। পরিশেষে সিদ্ধান্ত নেওয়া হলো ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়েত এবং তাদের সহযোগীদের অবিলম্বে সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। দেশ ও জাতিকে দাসত্বের হাত থেকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ স্বাধীনতা সংগ্রামের সব যোগ্য কমান্ডারের প্রতি একটা বিশেষ আকর্ষণ ও আনুগত্য ছিল তাদের অধীনস্থ যোদ্ধাদের। সেই পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে চাকরিচ্যুত করলে সেনাবাহিনীতে একটা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের চক্রান্তের আসল উদ্দেশ্য সৈনিকদের সামনে তুলে ধরলে ব্যক্তিগত আনুগত্য যাদের আছে তারাও জাতীয় স্বার্থবিরোধী হীন চক্রান্তকে সমর্থন করবে না। আমাদের তরফ থেকে সিদ্ধান্তের কথাটা জেনারেল জিয়াই জেনারেল ওসমানীকে জানালেন। সব শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না খালেদ এবং সাফায়েত এই ধরনের ন্যাক্কারজনক কাজে লিপ্ত হতে পারে। কিন্তু গোয়েন্দা বিভাগীয় প্রধানরা যখন বিস্তারিত রিপোর্ট তার সামনে পেশ করলেন, তখন অসহায় আক্ষেপে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি। ব্রিগেডিয়ার খালেদ ও কর্নেল সাফায়েতকে ডেকে তাদের সাথে জেনারেল জিয়ার বিরোধ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। জবাবে একইভাবে তাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন তাদের মধ্যে কোনো বিরোধ নেই। গোয়েন্দা রিপোর্টগুলো থেকে পরিষ্কার হয়ে উঠছিল এই চক্রান্তে হাত রয়েছে বাকশালীদের একটি চক্র এবং তাদের সার্বিকভাবে মদত যোগাচ্ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও সোভিয়েত ইউনিয়ন। তাদের রিপোর্ট অনুযায়ী ভারত এবং সোভিয়েত ইউনিয়ন চেষ্টা চালাচ্ছে আর্মির মধ্যে কিছু লোক এর মাধ্যমে একটি প্রতিবিপ্লবের ঘটনা ঘটিয়ে জাতীয় পর্যায়ে বিভক্তি সৃষ্টি করে দেশকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে 25 বছরের আওতায় বাংলাদেশকে সরাসরিভাবে হস্তক্ষেপ করে জনাব তাজউদ্দিনের নেতৃত্বে একটি অনুগত সরকার গঠন করে বাংলাদেশকে আবার একটি করদ রাজ্যে পরিণত করা।
রিপোর্ট থেকে আরও জানা গেল, এই নীল নকশা বাস্তবায়নে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় ও সোভিয়েত ইউনিয়ন দূতাবাস যৌথভাবে অত্যাধিক মাত্রায় তৎপর রয়েছে। তাদের পরামর্শে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই, সাবেক সাংসদ বাকশালী নেতা জনাব রাশেদ মোশাররফ সংশ্লিষ্ট মহল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মধ্যে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন। এই চক্রান্তের সম্পর্কে পরবর্তীকালে জনাব এনায়েতুল্লাহ খানের পত্রিকা সাপ্তাহিক হলিডেতে একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়। বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে জনাব লিফশুলস লিখেছেন, রয়টার্স সংবাদদাতা জনাব আতিকুল আলমের হাতে ভারতীয় হাই কমিশনার জনাব সমর সেনের কাছে অভ্যুত্থান বিষয়ক জনাব তাজউদ্দিনের সহস্ত লিখিত একটি চিঠি পৌঁছেছিল। জনাব জিল্লুর রহমান খান লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ গ্রন্থে লিখেছেন, খালেদ মোশাররফের অভ্যুত্থানের বিষয়ে জেলে 4 নেতা অবহিত ছিলেন। এটা ছিল একটি মুজিবপন্থী পাল্টা অভ্যুত্থান, কারণ 4 নেতা বীর দর্পে জেল থেকে বের হয়ে এসে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। সর্বমোট 36 জন অফিসারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে মুজিব আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের পুনর্বহালের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য জেনারেল জিয়াকে অনুরোধ করা হয়। এর কয়েকদিন পরেই আমরা আবার চাকরিতে পুনর্বহাল হই। এতে করে সেনাবাহিনীতে বিপ্লবের সপক্ষ শক্তি বৃদ্ধি পায়। জেনারেল জিয়ার হাতও এতে করে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়ে ওঠে। জেনারেল জিয়া অবিলম্বে আমাদের সবাইকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেন। আমাদের সেনাবাহিনীতে পুনর্বাসনের ফলে ব্রিগেডিয়ার খালেদ ও তার সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসলে তাদের কোনো ষড়যন্ত্রই কার্যকর করা সম্ভব হবে না। তারা এটাও বুঝতে পারলেন যে তাদের দিন ফুরিয়ে এসছে, তাই তারা অস্থির হয়ে উঠলেন মরণ কামড় দেওয়ার জন্য। ওই সময় একদিন জেনারেল জিয়া প্রেসিডেন্ট মোশতাকের কাছ থেকে কর্নেল রৌফ, শেখ মুজিবের আমলে তার বিশেষ আস্থাভাজন সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান এবং কর্নেল মালেকের চাকরিচ্যুতি ফাইল সই করিয়ে নিয়ে সেনাবাহিনী থেকে তাদের অবসর প্রদানের আদেশ জারি করলেন। ব্যাপারটা জানতে পেরেই আমি শঙ্কিত হয়ে পড়লাম। ছুটে গেলাম জেনারেল জিয়ার কাছে, বললাম, স্যার এটা আপনি কি করলেন? কথা ছিল 36 জনকে একই সাথে অবসর প্রদান করা হবে, তা না করে মাত্র 2 জনকে অবসর প্রদান করে বাকি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিলেন আপনি। এটা কি ঠিক হলো? জবাবে জেনারেল জিয়া আমাকে বললেন, ডোন্ট ওয়ারি, লেট মি মুভ স্টেপ বাই স্টেপ, থিংস উইল বি অল রাইট, লেট মি হ্যান্ডেল দ্য অ্যাফেয়ার্স ইন মাই ওন ওয়ে। তার যুক্তিতে মন সায় দিল না, কিন্তু কিছুই করার নেই, তিনি আমাদেরই একজন। তার কর্মপদ্ধতির উপর দখলদারি করাটা যুক্তিসঙ্গত তো নয়ই, সেটা উচিত নয়। তবুও বেশ কিছু অস্বস্তি নিয়েই ফিরে এলাম। ব্রিগেডিয়ার খালেদ এবং তার চামচারা তখন সেনাবাহিনীতে জোর প্রচারণা শুরু করে দিয়েছে জেনারেল জিয়ার বিরুদ্ধে। তাদের তরফ থেকে বলা হচ্ছে, জেনারেল জিয়া যোগ্য বিপ্লবী নন, তার দ্বারা আগস্ট বিপ্লবের উদ্দেশ্যাবলীর বাস্তবায়ন সম্ভবও নয়। তিনি সর্বময় ক্ষমতাশালী হওয়ার জন্য বিপ্লবের বিরুদ্ধে কারসাজি করে চলেছেন অতি ধূর্ততার সাথে। এক্ষেত্রে সবাইকে তার বিকল্পের কথা ভাবতে হবে। সাধারণ সৈনিকের কাছে জিয়া ছিলেন আদর্শের প্রতীক, সততার জন্য তার জনপ্রিয়তাও ছিল যথেষ্ট। কিন্তু তারই সহযোদ্ধা স্বাধীনতা সংগ্রামীদের একটি অংশের বিরূপ প্রচারণা সেনাবাহিনীর সদস্যদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করল। ফলে পরিস্থিতি হয়ে উঠল আরও ঘোলাটে। একসাথে 36 জন অফিসারকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হয়েছিল চক্রান্তকারীরা। অবস্থার কতটুকু অবনতি ঘটেছে তার হদিস পেলাম সেই দিন, যেদিন আমাদেরই 2 জন অফিসার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল, এক বৈঠকে জিয়ার যোগ্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করল। জেনারেল জিয়ার প্রতি তারা শুধু অনাস্থাই প্রকাশ করেনি, তারা প্রস্তাব রেখেছিল, যেহেতু জেনারেল জিয়া তার উপর প্রদত্ত দায়িত্বের আশানুরূপ পালন করতে ব্যর্থ হচ্ছেন, তাই প্রয়োজনের খাতিরেই বিকল্প হিসেবে আরও যোগ্য কাউকে চিফ বানাবার কথা ভাবতে হবে, তা না হলে অবস্থা সামলানো যাবে না। রাগ এবং হতাশায় কথার ছলে তারা এমনও বলেছিল, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তো আমাদের অনেক তোষামত করেছিলেন তাকে চিফ বানাবার জন্য, আমাদের সব শর্ত মেনে নেওয়ার জন্যও রাজি ছিলেন তিনি। তার খাইশ মিটিয়ে দিলে জিয়ার তুলনায় তার কাছ থেকে অনেক বেশি কাজ আদায় করে নিতে পারতাম আমরা। বর্তমানে সেনাবাহিনীতে যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী জেনারেল জিয়ার ভুল পদক্ষেপ এবং তার আস্তে চলার নীতি। ব্রিগেডিয়ার খালেদের প্রসঙ্গে তাদের সেই সব উক্তিকে শুধুমাত্র ক্ষোভের বহিঃপ্রকাশ মনে করে উপস্থিত কেউই তেমন একটা গুরুত্ব দেয়নি সেই সময়। জেনারেল জিয়ার প্রতি তাদের অভিযোগের অনেকটাই সত্য হলেও তাদের সেই প্রস্তাব গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি বৈঠকে। বেশিরভাগ সদস্যদের অভিমত ছিল, জেনারেল জিয়া আমাদেরই একজন এবং আমরাই তাকে মনোনীত করেছি সেনাপ্রধান হিসেবে। বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্যাবলীর বাস্তবায়নের ব্যাপারে তিনি আমাদের সাথে সম্পূর্ণভাবে একমত। সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকলেও বিপ্লবের পরিপন্থী কোনো কিছুই তিনি করেননি যাতে করে তাকে সন্দেহ করা চলে।
এই অবস্থায় আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করে তার শর্টকামিংস এবং অমিশনসগুলো সম্পর্কে তাকে সচেতন করে তাকে সর্বাত্মকভাবে সাহায্য করা, যাতে করে খালেদ চক্রের চক্রান্তকে নস্যাৎ করা সম্ভব হয়। কোনো ক্রমেই বর্তমান পরিস্থিতিতে এর পরিপন্থী অন্য কিছু চিন্তা করা আমাদের উচিত হবে না। ইমপ্লিমেন্টেশন প্রসেসে তার ভুলভ্রান্তি অবশ্যই আমরা তার সামনে তুলে ধরব। এভাবেই সব সমস্যার সমাধান করে এগুতে হবে আমাদের। সেনাবাহিনীর মধ্যে ধুমায়িত হয়ে ওঠা এই এক্সপ্লোসিভ সিচুয়েশন সম্পর্কে দেশবাসী কিন্তু তেমন কিছুই একটা জানতে পারেনি। সব কিছুই ঘটছিল পর্দার অন্তরালে। সেনাবাহিনীর ভিতরে প্রতিবিপ্লবী চক্রান্ত, রাজনৈতিক আলোচনা, জটিলতা সব কিছু মিলিয়ে সংকট যখন বেশ গভীর হয়ে উঠল, তখন সেনা পরিষদের একাংশ অভিমত প্রকাশ করল যে অস্থায়ী জাতীয় কিংবা নির্দলীয় সরকারের পরিবর্তে খন্দকার মোশতাকের নেতৃত্বে রেভলিউশনারি কাউন্সিল গঠন করে নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনা পরিষদকে প্রত্যক্ষভাবে সক্রিয় হওয়া উচিত বর্তমান বাস্তব অবস্থার মোকাবেলা করার জন্য। এই অভিমতের বিরুদ্ধে নেতৃত্বের বেশিরভাগ সদস্যই সোচ্চার হয়ে ওঠেন। তারা বিপ্লবের মূল আদর্শের প্রতি অটল থেকে মত প্রকাশ করেছিলেন ক্ষমতা দখল কিংবা সামরিক বাহিনীকে সরাসরিভাবে রাজনীতিতে জড়িত করা অগাস্ট বিপ্লবের উদ্দেশ্য নয়। গণতান্ত্রিক রাজনীতির পুনঃপ্রতিষ্ঠা করে সুষ্ঠু জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটানোই হচ্ছে অগাস্ট বিপ্লবের মূল লক্ষ্য। কোনো অবস্থাতেই অগাস্ট বিপ্লবের এই মহান চেতনা থেকে আমাদের সরে দাঁড়ানো উচিত হবে না। নিজেদের হাতে ক্ষমতা নিলে আগস্ট বিপ্লবকেও তৃতীয় বিশ্বের অন্য যে কোনো দেশে কুদাতার মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের একটি অপপ্রয়াস হিসেবেই মনে করবে দেশ ও বিশ্ববাসী। এতে করে নিজেরাই যে শুধুমাত্র ক্ষমতালোভী হিসেবে প্রতিপন্ন হব তাই নয়, বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেই ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। জাতীয়তাবাদী দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে বহু কষ্টে অর্জিত এই ভাবমূর্তি যে কোনো মূল্যেই বজায় রাখতে হবে আমাদের। নিজেদের জীবনের বিনিময়েও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতেই হবে সেনা পরিষদকে। এভাবেই সার্বিক কিংবা আংশিকভাবে ক্ষমতা গ্রহণের প্রস্তাব নাকচ হয়ে গিয়েছিল। পক্ষান্তরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নতুন অঙ্গীকার গ্রহণ করেছিলাম আমরা। যে কোনো ত্যাগের বিনিময়েই আগস্ট বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নের জন্য সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের প্রত্যেককেই। সময়ের সাথে সাথে জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদের দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। প্রায় প্রতিদিন রাতেই আমি ছুটে যাচ্ছি সেনানিবাসে তাদের বিরোধের মধ্যস্থতা করার জন্য। মুক্তিযোদ্ধা হিসেবে ব্যক্তিগতভাবে আমাদের সবার মধ্যেই পারস্পরিক সম্পর্ক ছিল খুবই ক্লোজ এবং ইনফর্মাল। নীতি, আদর্শ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পদমর্যাদার ভেদাভেদ এই সব কিছুর ঊর্ধ্বে ছিল সেই সম্পর্ক। যুদ্ধকালীন সময় থেকে আমাদের মধ্যে গড়ে উঠেছিল একে প্রতি অপরের অদ্ভুত এক নির্ভরশীলতা ও বিশ্বাসযোগ্যতা। সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আপ্রাণ চেষ্টা করে চলেছিলাম খালেদ ভাই এবং কর্নেল সাফায়েতকে বোঝাতে, কিন্তু আমার সেই প্রচেষ্টাতে তেমন কোনো লাভ হচ্ছিল না। শেষ চেষ্টা হিসেবে হুদা ভাইকে অনুরোধ জানালাম ঢাকা আসার জন্য। কর্নেল হুদা তখন রংপুরের ব্রিগেড কমান্ডার। হুদা ভাই এবং খালেদ ভাই ঘনিষ্ঠ বন্ধু, একেবারে হরিহর আত্মা। হুদা ভাই ব্যক্তি হিসেবে ছিলেন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন, জ্ঞানী, ন্যায়পরায়ণ, স্পষ্টবক্তা, সৎ এবং উদারপন্থী চরিত্রের। এই ধরনের চরিত্রের লোক ছিলেন বলেই আগরতলা ষড়যন্ত্র মামলার একজন হয়েও এবং শেখ মুজিবের প্রতি অন্ধভক্তি থাকা সত্ত্বেও দেশ স্বাধীন হয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ সরকার সম্পর্কে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তার সচেতন মন কিছুতেই আওয়ামী দুঃশাসনকে মেনে নিতে পারেনি। এর ফলেই কুমিল্লায় ব্রিগেড কমান্ডার থাকাকালে আমাদের সাথে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের বিরোধিতায় সোচ্চার হয়ে উঠেছিলেন হুদা ভাই। এই ব্যাপারে আগেই বিস্তারিত লেখা হয়েছে। ভেবেছিলাম হুদা ভাইকে দিয়ে খালেদ ভাইকে বোঝালে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হলেও হতে পারে। জিয়া বিরোধী চক্রান্ত থেকে নিরস্ত করার এটাই হবে আমার শেষ চেষ্টা। খবর পেয়েই হুদা ভাই চলে এলেন ঢাকায়। তার সাথে আমার বিস্তারিত খোলাখুলি আলাপ হলো। সব কিছু শোনার পর হুদা ভাই কথা দিলেন সাধ্যমতো চেষ্টা করবেন তিনি ব্রিগেডিয়ার খালেদকে বোঝাতে। পরপর 2 দিন বৈঠক করলেন তিনি খালেদ ভাইয়ের সাথে, কিন্তু তার সব প্রচেষ্টা ব্যর্থ হলো। কোনো যুক্তি দিয়ে তাকে বোঝাতে সক্ষম হলেন না হুদা ভাই। সেই রাতের কথা ভোলার নয়। ব্রিগেডিয়ার খালেদের সাথে শেষ বৈঠক করে তিনি আমাকে ডেকে পাঠালেন তার ভাই কে কিউ হুদার বনানীর বাসায়। সন্ধ্যায় আমি গিয়ে উপস্থিত হলাম বনানীতে। অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল হুদা ভাইকে। গম্ভীরভাবে বসেছিলেন হুদা ভাই আমার অপেক্ষায়। আমি পৌঁছাতেই আমাকে ডেকে নিয়ে গেলেন ভিতরের একটা ঘরে। ডালিম, খালেদ ভীষণভাবে হতাশ করেছে আমাকে। ও কিছুতেই বুঝল না। জেনারেল জিয়ার ব্যাপারে কোনো আপোষ করতে রাজি নয় খালেদ। তার মতে জিয়া আগস্ট বিপ্লবের উদ্দেশ্যাবলীর সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেই ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে, যেটা তোমরাও নাকি বুঝতে পারছো না।
তার এই ধরনের চিন্তা এবং একগুয়েমের পরিণাম কী হতে পারে সেটা ভাবতেও গা শিউরে উঠছে আমার। শুধু তাই নয়, জিয়ার বিরুদ্ধে আমার সমর্থনও চেয়েছে খালেদ। আমি তার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। প্রশ্ন করলাম, এই অবস্থায় কী করা উচিত বলে মনে করেন আপনি স্যার? ঠিক বুঝতে পারছি না, টু বি অনেস্ট, চিন্তিতভাবে জবাব দিয়েছিলেন হুদা ভাই। এরপর কিছুক্ষণ নির্বাক হয়ে বসেছিলাম আমরা। খালেদকে বোঝাতে না পারলে কাছে থাকলে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা যেত। বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো ওয়েদার ইউ নো অ্যাবাউট দিস অর নট, ব্রিগেডিয়ার নুরুজ্জামান ইজ অলসো উইথ খালেদ। খালেদের অনুরোধে আমার সঙ্গে সরাসরিভাবে উপেক্ষা করাটাও উড বি ভেরি ডিফিকাল্ট বিকজ অফ আওয়ার রিলেশন। ইউ নো হাউ ক্লোজ উই আর। তা জানি, কিন্তু এ তো জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো ব্যাপার স্যার। ঠিকই বলেছো তুমি, আমি কি করব সেটা জানি না, তবে খালেদকে আমি পরিষ্কারভাবেই বলেছি এই মুহূর্তে যে কোনো কারণেই হোক না কেন জেনারেল জিয়া অথবা মোশতাক সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ জাতীয় স্বার্থবিরোধী বলেই পরিগণিত হবে এবং জনগণ ও সৈনিকরা সেটা কিছুতেই মেনে নেবে না। তাছাড়া জেনারেল জিয়া সেনা পরিষদের মনোনীত সেনাপ্রধান, সেক্ষেত্রে তার ব্যাপারে কোনো সমস্যা থাকলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে নিরসনে বাধা কোথায়? I think he has been intrigued and being used by some unknown quarters. শেষের কথাগুলো অনেকটা স্বগতোক্তির মতোই বললেন হুদা ভাই। চক্রান্ত সম্পর্কে অনেক খবরাখবরই আমাদের জানা আছে, সেই বিষয়ে কোনো আলাপ না করে আমি শুধু বলেছিলাম, ওয়েল স্যার, ডিসিশন ইজ ইয়োর্স। আপনি একজন বিবেকবান, পরীক্ষিত দেশপ্রেমিক এবং মনে প্রাণে জাতীয়তাবাদী, তাই যা ভালো বুঝবেন তাই করবেন ভবিষ্যতে। অতীতের মতো ভবিষ্যতেও ব্যক্তি সম্পর্কের থেকে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিবেন আপনি, সেই প্রত্যাশাই করব আমি। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। সব কিছুই তো পরিষ্কার বুঝে গেলেন, আমি যোগাযোগ রাখব। আমার অনুরোধ রক্ষা করে রংপুর থেকে ছুটে এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ফিরে গিয়ে নীলু ভাবিকে আমার সালাম জানাবেন। বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম, তখন হঠাৎ হুদাভাই বললেন, যাওয়ার আগে একটা কথা শুনে যাও ডালিম, তোমার নিঃস্বার্থ দেশপ্রেম এবং আন্তরিকতাকে শ্রদ্ধা করি আমি মনে প্রাণে। সেটাই ছিল কর্নেল হুদার সঙ্গে আমার শেষ কথা। সেদিন গভীর রাত করে ফিরেছিলাম এক অজানা আশঙ্কা ও একরাশ চিন্তা মাথায় করে। বুঝতে পেরেছিলাম চক্রান্তের জাল ছড়িয়ে পড়েছে অনেক দূর। সারাটা পথ শুধু একটা কথাই মনে ঘুরপাক খাচ্ছিল, শেষ রক্ষা বুঝি আর করতে পারবো না। সময় কেটে যাচ্ছে, রঙ্গমঞ্চে সব খেলোয়াড়রাই যার যার খেলায় মত্ত, কিন্তু পর্দার অন্তরালে যে অশনি সংকেত দেখা দিয়েছে সেই সম্পর্কে কেউই কিছু বুঝতে পারছে না, শুধু আমরা কয়েকজন ছাড়া। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়েত জামিলের ঔদ্ধত্য মাত্রা ছাড়িয়ে গেল। জেনারেল জিয়ার প্রায় সব নির্দেশই উপেক্ষা করে চলেছেন তারা। প্রতি রাত্রেই মধ্যস্থতার জন্য ছুটে যেতে হচ্ছে তাদের বিরোধের মীমাংসা করার জন্য। সামরিক বাহিনীর আভ্যন্তরীণ অবস্থাকে ভীষণভাবে অস্থিতিশীল করে তুলছেন তারা। একদিন সন্ধ্যায় জেনারেল জিয়া আমাকে জরুরি তলব করে পাঠালেন। খবর পেয়ে গেলাম তার বাসায়। অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল তাকে। ক্ষমতার লোভে খালেদ মরিয়া হয়ে উঠেছে। উই হ্যাভ গট টু ডু সামথিং অ্যাবাউট ইট বিফোর ইট ইজ টু লেট। সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ও ক্ষমতা রয়েছে আপনার, সেক্ষেত্রে কিছু করার সেটা তো আপনাকেই করতে হবে স্যার। ইউ আর রাইট, ঠিক বলেছো তুমি। জবাবটা দিয়ে চুপ করে কি যেন ভেবে নিচ্ছিলেন জেনারেল জিয়া। ঠিক করেছি, তালিকাভুক্ত অফিসারদের চাকরিচ্যুতির ফাইল নিয়ে যাব প্রেসিডেন্টের কাছে, আর দেরি করা উচিত হবে না। এই কাজটা আরও অনেক আগেই করা উচিত ছিল স্যার। হাউএভার, ইট ইজ অলওয়েজ বেটার টু বি লেট দ্যান নেভার। প্রথম ফিল্ড রেজিমেন্ট এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ঢাকায় আনার ব্যাপারে কদ্দূর কী করলেন স্যার? আমার প্রশ্নের জবাবে চিফ বললেন, খালেদ এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সেটাই তো স্বাভাবিক, তিনি ভালো করেই জানেন এই দুটো ইউনিটকে ঢাকায় আনলে তার পক্ষে রাজধানীতে কিছুই করা সম্ভব হবে না। এই ব্যাপারে বৃহত্তর জাতীয় স্বার্থে ব্রিগেডিয়ার খালেদের মতকে উপেক্ষা করেই আপনাকে ইউনিট দুটোকে অতি সত্বর ঢাকায় নিয়ে আসতে হবে। আমাদের পোস্টিংয়ের ব্যাপারেও আর দেরি করা উচিত হবে না। পোস্টিং অর্ডারটা বেরোলে আমরাও তখন প্রত্যক্ষভাবে আপনার পাশে থেকে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবো। জেনারেল জিয়া আমার কথাগুলো নিশ্চুপ বসে শুনছিলেন আর ভাবছিলেন। আমাদের এই আলোচনার 2 দিন পর জেনারেল জিয়া প্রেসিডেন্টের কাছে তার ফাইলটি উপস্থাপন করেন। প্রেসিডেন্ট তক্ষুনি ফাইলে সই না করে বলেছিলেন যে এই ব্যাপারে জেনারেল ওসমানীর মতামত নেওয়ার পরেই তিনি সিদ্ধান্ত নেবেন। প্রেসিডেন্টের অভিপ্রায় জেনারেল জিয়ার কাছ থেকে জানার পর জেনারেল ওসমানীকে জিজ্ঞেস করেছিলাম ফাইলটির ব্যাপারে। তিনি পরিষ্কার কোনো জবাব না দিয়ে বলেছিলেন বিষয়টি তার ও প্রেসিডেন্টের বিবেচনাধীন রয়েছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যে কোনো কারণেই হোক ফাইলটা চাপা পড়ে থাকলো। ব্যাপারটা বেশ রহস্যজনক ঠেকলো, কিছুটা দুর্বোধ্য। ভাবলাম দেখা যাক, কয়েকটা দিন অপেক্ষা করে কি হয়। এদিকে কর্নেল ফারুক ও কর্নেল রশিদের কিছুটা দাম্ভিক আচরণ, বেফাস কথাবার্তায় সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের একাংশ ক্ষুব্ধ হয়ে উঠলেন। তাদের এই ধরনের বাড়াবাড়ি ও ছেলে মানুষীকে ব্যবহার করতে ছাড়লেন না ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়েত এবং তাদের দোসরেরা। নানা ধরনের কুৎসা রটনা করতে লাগলেন তারা। তাদের মিথ্যা প্রচারণা আগুনে ঘি ঢালার মতোই সার্বিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলল।
ক্রমান্বয়ে আর্মির চেইন অফ কমান্ডকে অকেজো করে তুলছে সিজিএস ব্রিগেডিয়ার খালেদ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিল। জেনারেল জিয়া তাদের হাতে প্রায় জিম্মি হয়ে পড়লেন। চিফ অফ আর্মি স্টাফ হিসেবে তার দৈনন্দিন কার্যক্রমেও তারা বাধার সৃষ্টি করতে লাগলেন। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে কোনো প্রতিবিপ্লব মোকাবেলা করার জন্য বর্তমান অবস্থা সম্পর্কে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করা উচিত। আলোচনা হলো সোভিয়েত ভারত মদতপুষ্ট যে কোনো প্রতিবিপ্লবী চক্রান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছিলেন সবাই। সব কিছু জানার পর কর্নেল তাহের বলেছিলেন, এই মুহূর্তে জেনারেল জিয়ার বিরোধিতা করা দেশদ্রোহিতারই সমান, কারণ বর্তমান অবস্থায় সেনাবাহিনীর পুনর্গঠন এবং ঐক্যের প্রয়োজনে জেনারেল জিয়ার কোনো বিকল্প নেই। তাছাড়া যে কোনো বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য জিয়ার ভাবমূর্তি, ব্যক্তিত্ব এবং ভাবমূর্তি বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে পড়বে। তাই জিয়াকে আমাদের যে করেই হোক না কেন বাঁচিয়ে রাখতে হবে বিপ্লবের স্বার্থে, জাতীয় স্বার্থে। তিনি দ্ব্যর্থহীনভাবে আরও বলেছিলেন, অবশেষে খালেদ যদি সত্যিই জেনারেল জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে তবে তার নেতৃত্বাধীন গণবাহিনী সেনা পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তের বিরোধিতা করবে। আবার আমরা কাজ শুরু করব সমাজ পরিবর্তনের অসমাপ্ত বিপ্লব। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার স্বার্থে ঐক্যফ্রন্ট গঠন করতে হবে অন্যান্য সব জাতীয়তাবাদী এবং প্রগতিশীল দলগুলোর সাথে। এই ব্যাপারে আমাদের বিভিন্ন মহলের সাথে আলোচনার কথা শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সেই দিন আমাদের আলাপ হচ্ছিল পুরনো বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে, একান্ত বিশ্বাস এবং নির্ভরশীলতার সাথে আলোচনা করেছিলাম আমরা। সেদিন কোনো বিশেষ দলের নেতা হিসেবে কথা বলছিলেন না কর্নেল তাহের। তার অঙ্গীকারে খুঁজে পেয়েছিলাম নিষ্কলুষ, নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক একজন সাচ্চা মুক্তিযোদ্ধার আন্তরিক উৎকণ্ঠা। মুক্তিযুদ্ধের শুরুতে একদিন কোয়েটা থেকে একত্রে পালিয়ে আসার পরিকল্পনা প্রণয়নে নিঃস্বার্থ দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করেছিল। সেই একই অনুপ্রেরণায় আজ আবার জাতির এক মহাক্রান্তি লগ্নে আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম জাতীয় স্বার্থবিরোধী যে কোনো চক্রান্তের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক দর্শন এবং লক্ষ্য হাসিলের পদ্ধতিতে আমাদের মাঝে কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ থাকলেও সেটা দেশ ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে নয়। সেই প্রশ্নে আমরা এক ও অভিন্ন। সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য সেনা পরিষদ এবং গণবাহিনীকে যৌথভাবে প্রস্তুত করে তুলতে হবে অতি সতর্কতার সাথে। কর্নেল তাহের এবং আমাদের মাঝে তাৎক্ষণিক সার্বক্ষণিক যোগাযোগের বন্দোবস্ত করা হলো। এদিকে আমাদের চাকরিতে পুনর্বহালের গ্যাজেট নোটিফিকেশন বেরোলেও পোস্টিং অর্ডার তখন পর্যন্ত বেরোয়নি। লিস্টেড অফিসারদের চাকরিচ্যুতির ফাইলও সই হয়ে আসেনি প্রেসিডেন্টের কাছ থেকে। বুঝতে পারলাম বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কুটচালের পরিপ্রেক্ষিতেই এই দুটি বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে। গলতটা কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করেও কোনো হদিস পেলাম না। আমলাতান্ত্রিক মারপ্যাচের গোলকধাঁধায় সংকট ঘনীভূত হতে থাকলো। এরই মধ্যে ঘটল এক অতি আশ্চর্যজনক ঘটনা। একদিন রাতে ক্যাবিনেট মিটিং শেষ হওয়ার পর মন্ত্রী মহোদয়গণ বঙ্গভবনের করিডোরে বেরিয়ে এসেছেন। হঠাৎ মন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া আমাকে ডেকে একটু নির্জন জায়গায় নিয়ে ফিসফিস করে বললেন, ডালিম, তোমার পাঠানো লোকটার কাজটা করে দিয়েছি। কালই পারমিটটা ইস্যু করে দেওয়ার জন্য সেক্রেটারি সাহেবকে অর্ডার দিয়েছি। আমি আকাশ থেকে পড়লাম। বললাম, চাচা, আমি তো কোনো লোককে পাঠাইনি আপনার কাছে, ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমার জবাবে তিনি একটু বিব্রত হলেন। বললেন, এক যুবক সকালে আমার অফিসে এসে বলল তুমি তাকে পাঠিয়েছো অনুরোধ জানিয়ে যাতে তাকে 50 লক্ষ টাকার একটা কাঠের পারমিট দিয়ে দেওয়া হয় যত শীঘ্র সম্ভব। সব শুনে আমি তো হয়ে গেলাম। কি সাংঘাতিক ব্যাপার! আমাকে বেচার চেষ্টা করছে কেউ। লোকটাকে জানার একটা কৌতূহল হলো। বললাম, এক কাজ করেন চাচা, আপনি যখন আগামীকাল লোকটা পারমিট নিতে আসবে তখন আমাকে জানাবেন, আমি আসবো দেখার জন্য লোকটা কে। আপনি আমার পরিচয় দেবেন আপনার দুঃসম্পর্কের কোনো এক আত্মীয় বলে, বাকিটা ঘটনাস্থলেই দেখবেন কি হয়। পরদিন সকালে ওই যুবক পৌঁছামাত্র আমি ফোন পেলাম। আমি কয়েকজন আইবির লোক সঙ্গে করে উপস্থিত হলাম মন্ত্রী সাহেবের দফতরে। চেম্বারে ঢুকে দেখি এক কেতাদুরস্থ তরুণ চাচার মুখোমুখি বসে চা খাচ্ছে। আমি সালাম জানিয়ে বসলাম যুবকের পাশেই। যুবকটি আমার পরিচিত নয়। চাচাকে উদ্দেশ্য করে বললাম, স্যার, আপনি বলেছিলেন আজ আসতে আমার ছোট ভাইয়ের আর্মি অফিসার র্যাঙ্কে ভর্তির ব্যাপারে। আপনি বলেছিলেন মেজর ডালিমের খুব ঘনিষ্ঠ কেউ আসবে যার মাধ্যমে কাজটা করিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি। আমার কথার ধরন বুঝে নিয়ে মিনিস্টার সাহেব বললেন, হ্যাঁ, এই ভদ্রলোকই সেই ব্যক্তি। বলেই আমাকে তার দুঃসম্পর্কের আত্মীয় বলে পরিচয় করিয়ে দিয়ে অনুরোধ জানালেন, ভাই সাহেব, এর ছোট ভাই কমিশন র্যাঙ্কের জন্য আইএসএসবির অপেক্ষায় আছে। বুঝেনি তো, এদেশে সুপারিশ ছাড়া কিছুই হয় না। আপনি মেজর সাহেবের খাস লোক, তাই অনুরোধ জানাচ্ছি। যদি ওর কাজটা করে দিতেন তবে খুবই উপকার হতো। কথা শেষ হতেই যুবক বলল, কি যে বলেন মিনিস্টার সাহেব, এ তো খুব সামান্য একটা কাজ। এর জন্য মেজর ডালিমের প্রয়োজন নেই।
জেনারেল জিয়া কিংবা ব্রিগেডিয়ার খালেদকে বলে দিলেই যথেষ্ট। কথা শেষ করে যুবক আমার দিকে ফিরে তার একটা ভিজিটিং কার্ড দিয়ে বলল, আমার সাথে দেখা করবেন, আপনার সামনেই জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদকে ফোন করে আপনার সমস্যার সমাধান করে দেব। তার সাহস ও আত্মপ্রত্যয় দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। যুবক দিব্যে আরামে বসে সিগারেট টানছিল আর কথা বলছিল। চাচার সঙ্গে চোখাচোখি হলো। দুইজনকে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে বাইরে বেরিয়ে এসে অপেক্ষারত আইবির লোকজনদেরকে বললাম, লোকটা ধুরন্ধর এবং ঠগ। ভিতরে গিয়ে আপনাদের কর্তব্য পালন করুন, তদন্তের রিপোর্টটা আমাকে দেখাবেন। পরে তদন্তে দেখা গিয়েছিল যুবকের নাম ঠিকানা সবই ভুয়া। রিপোর্টে ঠিক বোঝা যায়নি সমস্ত ব্যাপারটা একটা ঠকবাজি না প্রতারণা ছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। ঘটনাটি হাতে নাতে ধরা না পড়লে আমার নামে দুর্নীতির অভিযোগ রটানো যেত অবশ্যই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার মাধ্যমগুলোর এই ধরনের প্রতারণার ব্যাপারে সতর্ক ও সচেতন থাকার জন্য আবেদন জানানো হয়েছিল। আমরাও বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছিলাম, চোখ কান খোলা রেখে চলতে হবে। অক্টোবরের শেষাশেষি ঘটল আরেক ঘটনা। এক সন্ধ্যায় মেজর শাহরিয়ার রেডিও কন্ট্রোল থেকে জরুরি ফোন করে ডেকে পাঠালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ রাতে আবেদুর রহমানকে কাস্টাডি থেকে বের করে লন্ডনে পাঠাবার ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট। এই বিষয়ে আপনি কি কিছু জানেন? বলল শাহরিয়ার। না তো, এই বিষয়ে আমি কিছুই জানি না স্যার। দুর্নীতির অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এইভাবে বিনা বিচারে ছেড়ে দেওয়া হলে এই সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে, লোকজন বলাবলি করবে। আবার তো সেই পুরনো খেলাই শুরু হলো। টাকা পয়সা লেনদেনের মাধ্যমে দুর্নীতিবাজরা নিজেদেরকে ধরাছোঁয়ার বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ শাহরিয়ার, তোমার খবর যদি সত্যি হয়ে থাকে তবে কিছুতেই আবেদুর রহমানকে বিদেশে যেতে দেওয়া ঠিক হবে না। তুমি পুনরায় তাকে আটক রাখার ব্যবস্থা করো। তাকে ধরতে হবে এয়ারপোর্ট থেকে, যাতে করে এর পিছনের মূল ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়। অভিযুক্ত কাউকে ছেড়ে দেওয়ার অধিকার কারণেই। আফটার ইউ গেট হিম লেট মি নো। ওকে স্যার, আই শ্যাল ডু এভরিথিং দ্যাট ইজ নেসেসারি। টেলিফোন রেখে দিল শাহরিয়ার। মাঝরাতের লন্ডনগামী ফ্লাইটে এক বিশেষ ব্যবস্থায় তুলে দেওয়া হয়েছিল আবেদুর রহমানকে। প্লেনের ভেতর থেকেই অফলোড করে ধরে এনেছিল শাহরিয়ারের পাঠানো টাস্ক ফোর্স। খবর পেয়ে আমি উপস্থিত হলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। আইজি জনাব নুরুল ইসলামের গ্রেফতারকৃত বিশেষ ব্যক্তিদের ইনচার্জ ডিআইজি জনাব E.A. চৌধুরীকেও ডেকে আনা হলো, কারণ খবর পাওয়া গিয়েছিল এই ব্যাপারে তাদের হাত রয়েছে। জনাব E.A. চৌধুরীকে জিজ্ঞেস করলাম, স্যার, দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দায়িত্ব তো আপনিই রয়েছেন, তাই না? জি হ্যাঁ, জবাবে বললেন জনাব চৌধুরী। সেই ক্ষেত্রে জনাব আবেদুর রহমানকে ছাড়পত্র দিয়ে প্লেনে তুলে দেওয়ার বন্দোবস্ত করলেন কার হুকুমে? আমার অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা ভড়কে গেলেন জনাব চৌধুরী। আমতামতা করে বললেন, আইজি সাহেবের হুকুমেই এই ব্যবস্থা করেছিলাম আমি। আইজি সাহেব আপনাকে এই ধরনের হুকুম কি করে দিলেন? থতমত খেলেন আইজি সাহেব। প্রেসিডেন্টের কথা মতো কাজ করেছি আমি। প্রেসিডেন্ট সাহেবকে এই ব্যাপারে কোনো লিখিত অর্ডার দিয়েছেন? জি না, তিনি শুধু টেলিফোনে বলেছিলেন। টেলিফোনের কথা যদি এখন প্রেসিডেন্ট অস্বীকার করে তাহলে আপনার অবস্থা কী হবে আইজি সাহেব? আইনের রক্ষক হয়ে এই ধরনের কাজ করাটা কি ঠিক হয়েছে আপনার? আমার কথায় ভীষণভাবে ঘাবড়ে গেলেন পুলিশের জাদরের অফিসার জনাব ইসলাম। কিছুক্ষণ ভেবে বললেন, মেজর সাহেব, উপরওয়ালাদের ইচ্ছা আমাদের মতো জুনিয়রদের জন্য হুকুমেরই সমান। বাহ, বেশ বলেছেন। ঔপনিবেশিক আমলাদের এই বিশেষ গুণটি ভালোই জানা আছে আপনাদের। কিন্তু বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ। এই ক্ষেত্রে এমন একটি আইন বিরোধী কাজ করতে এতটুকুও বাধল না আপনার? বাধবেই বা কেন? ঘুণে ধরা ব্যবস্থার শিকার আপনারা আমরা সবাই। স্বাধীনতার পূর্বকালে ঔপনিবেশিক আমলাতন্ত্র সৃষ্টি করে তৃতীয় বিশ্বের সব দেশেই শোষণ কায়েম করেছিল বিদেশি শাসকরা। তথাকথিত স্বাধীনতা লাভের পর সেই আমলাতন্ত্রের অবকাঠামো অটুট রেখে দেশকে লুটেছে সাদা চামড়ার জায়গায় জাতীয় ব্রাউন সাহেবেরা। তাদের ওই অপশাসন শোষণে সবসময় মদক যুগিয়ে এসেছে ভাগিদার হিসেবে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র। অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের মাঝে জাতীয় সম্পদের ভাগ বাটোয়ারা হয়ে এসেছে সব আমলেই। কিন্তু এই লুটপাটের দায় কখনোই বহন করতে হয়নি আমলাতন্ত্রকে। সব দায় বহন করতে হয়েছে শুধু রাজনীতিবিদদেরই। আমলারা হেফাজতে থেকেছেন সবসময়ই ব্যাকস্টেজ প্লেয়ার হিসেবে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সেই অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ কিংবা অগাস্ট বিপ্লব হয়নি। এই দুটো সংগ্রামই করা হয়েছে জাতীয় পরিসরে সর্বক্ষেত্রে গণমুখী পরিবর্তন আনার জন্য। সেই ক্ষেত্রে সময়ের দাবিতে আমাদের মন মানসিকতা বদলাতে হবে, তা না হলে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। আইজি সাহেব, প্রেসিডেন্ট যদি আপনাকে সেই ধরনের কোনো কথা বলেও থাকেন তখন একজন অভিজ্ঞ অফিসার হিসেবে তো আপনার বলা উচিত ছিল না কাজটা বেআইনি, বিধায় এটা করা ঠিক হবে না, তাই নয় কি? আশা করি আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আবিদুর রহমানকে ধরে আনা হয়েছে, যাওয়ার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আইন সবার জন্যই সমান, কথাটা কাজেও প্রমাণিত হওয়া উচিত, কি বলেন?
তাদের সঙ্গে আলাপ শেষ করে জনাব আবেদুর রহমানকে ডাকিয়ে আনা হলো। আমাদের সামনে এসেই তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন, স্যার, জীবনে অনেক অন্যায় কাজ করেছি, যথেষ্ট টাকা পয়সা অর্জন করেছি অসৎ উপায়ে। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে একটা সুযোগ দেন। বলেই বিদেশি একটা ব্যাংকের চেকবুক বের করে তার কয়েকটা ব্ল্যাঙ্ক পাতায় সই করে দিয়ে টেবিলের উপর রেখে দিয়ে বললেন, বিদেশে আমার যা গচ্ছিত আছে তার সবটাই আমি আপনাদের দিয়ে যেতে চাই স্বেচ্ছায়। কি সাংঘাতিক লোক! প্রকারান্তরে ঘুষ দিতে চাচ্ছেন তিনি। উপস্থাপনাটা অতি অভিনব এবং চমৎকার। তার সাথে কোনো কথা বলতে রুচিতে বাঁধল। শাহরিয়ারকে বললাম, আমি চললাম, অনেক রাত হয়ে গেছে। তুমি আবেদুর রহমান সাহেবকে আইজি সাহেবের হাতে হ্যান্ডওভার করে দাও বলে ফিরে এসেছিলাম। সমস্ত বঙ্গভবন তখন ঘুমিয়ে পড়েছে। কাপড় ছেড়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ঘুম আসছিল না। সন্ধ্যার ঘটনাটাই মনে ঘুরপাক খাচ্ছিল। কি বিচিত্র চরিত্র এই সমস্ত পদস্থ সরকারি আমলাদের! দুর্নীতিপরায়ণ লোকদের ধরার সিদ্ধান্ত হলে তারাই সব তথ্যবহুল লিস্ট তৈরি করে দেন। আবার উপরওয়ালাদের খুশি করার জন্য রুই কাতলা টাইপের অপরাধীদের ছেড়ে দেওয়ার আইনের ফাঁকটিও তারাই বের করে দেন নির্বিবাদে। আইনের ঠিকাদার হয়ে নিজেদের স্বার্থে আইন বিরোধী কোনো কিছু করতে দ্বিধাবোধ করেন না তারা। এই বঙ্গভবনে আসার পর এই আমলা শ্রেণীর চরিত্র সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে। বাঘা বাঘা জাদরেল আমলাদের বেশিরভাগই বঙ্গভবনের ভিতরে ক্ষমতাধর ব্যক্তিদের মন জয় করে তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করার জন্য সর্বক্ষণ ঘুরঘুর করছেন ভেজা বেড়ালের মতো। কখনো বা ক্ষেত্রবিশেষে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হচ্ছেন একে অপরের বিরুদ্ধে। ক্ষমতাবানদের একটু কৃপাদৃষ্টি পেলেই তারা সব বর্তে যান, কিন্তু ধূর্ত শীতকালের মতোই পরমুহূর্তে তারা খুঁজে বের করার চেষ্টা করেন ক্ষমতাসীনদের দুর্বলতা। একবার সেই সন্ধান পেলে ক্ষমতাশালীদের হাতের মুঠোয় পুরতে তাদের বিন্দুমাত্র বেগ পেতে হয় না। এরপরই শুরু হয় অপরের কাঁধে বন্দুক রেখে নিজেদের গা বাঁচিয়ে স্বার্থ হাসিলের সনাতন প্রক্রিয়া। অপশাসন ও শোষণের এক পর্যায়ে গণবিক্ষোভ এবং রোষের মুখে যখন শেষ রক্ষা অসম্ভব হয়ে ওঠে, তখন এই সমস্ত আমলারাই আগ বাড়িয়ে লুটপাটের কিচ্ছা কাহিনী ফলাও করে প্রচার করে সব দোষ রাজনৈতিক নেতাদের উপর চাপিয়ে দেয়। নিজেরা দুধে ধোয়া আম হয়ে অপেক্ষায় থাকেন সরকার পতনের এবং নতুন সরকার গঠনের। অনেক সময় তারা পরোক্ষভাবে বিশেষ অবদানও রাখেন সরকার বদলের পালা বদলে। একনায়কত্ব, সামরিক সরকার, প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার, সব ধরনের সরকারই তাদের কাছে সমান। কারণ ব্যক্তিস্বার্থ, কায়েমি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য সব সরকার প্রধান এবং নেতাদের বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়তে হয় দুর্নীতিপরায়ণ আমলাদের উপর। এর ফলেই তারা এদের হাতের মুঠোয় বন্দী হয়ে পড়েন। শুরু হয় নতুন করে পুরনো খেলা। ধারাবাহিক লুটপাটের ফলে দেশ হয়ে ওঠে দেউলিয়া, জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ, স্বাধীনতা হয়ে ওঠে অর্থহীন। অসহনীয় জীবনের ঘানি টানতে টানতে দেশবাসী হয়ে পড়ে নেতিবাচক। বেঁচে থাকার সংগ্রামের জাতাকলে নিঃশেষ হয়ে যায় তাদের কর্মস্পৃহা ও চেতনা। এই ধরনের অবস্থাতেই প্রত্যক্ষ অথবা পরোক্ষ আগ্রাসনের শিকারে পরিণত হয়ে হারাতে হয় স্বাধীন সত্তা। এইসব বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কোনো ভাবনা। একই প্রসঙ্গে আরও একটি ঘটনা। একদিন পররাষ্ট্র সচিব এসেছিলেন একটি কাজে বঙ্গভবনে। মিলিটারি সেক্রেটারির ঘরে আমাকে দেখেই বলে উঠলেন, এই যে মেজর সাহেব, আপনাকেই খুঁজছি। কেন বলুন তো? আপনার শ্বশুর জনাব আরআই চৌধুরী আমার বিশেষ বন্ধু। তিনি এই মাসেই রিটায়ার করছেন। তার মতো একজন অভিজ্ঞ লোকের খুবই প্রয়োজন আমাদের লন্ডন মিশনে, বিশেষ করে এই সময়ে। তাই ভাবছি প্রেসিডেন্ট সাহেবকে বলে 3 বছরের একটা এক্সটেনশন করিয়ে দেই, কি বলেন? প্রেসিডেন্টের বিশেষ যে কোনো কারণে যে কোনো অফিসারকেই সর্বাধিক 3 বছর পর্যন্ত এক্সটেনশন দেওয়ার ক্ষমতা রয়েছে। ধৈর্য সহকারে তার কথা শুনে বললাম, স্যার, আমার শ্বশুর সরকারি চাকরির নিয়মানুযায়ী রিটায়ার করেছেন। তাকে এক্সটেনশন দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা আপনার ডিপার্টমেন্টাল অ্যাফেয়ার্স বা আপনারাই ভালো বুঝবেন। এই ক্ষেত্রে আমার মতবাদ কিংবা পরামর্শ নেওয়ার যৌক্তিকতাটা ঠিক বোধগম্য হচ্ছে না। আমার জবাবে সেক্রেটারি সাহেব কেমন যেন একটু দমে গেলেন, কিন্তু ঝানলোক যেতে যেতে বলে গেলেন, না মানে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখা আর কি, এছাড়া আর কিছুই নয়। উদ্দেশ্য পরিষ্কার। তিনি আমাকে জানান দিয়ে গেলেন আমার শ্বশুরের এক্সটেনশনটা হচ্ছে তারই উদ্যোগে। তিনি পরে ঠিকই প্রেসিডেন্টের কাছে ফাইলটা পাঠিয়েছিলেন স্ট্রংলি রেকমেন্ড করে, তবে আমি সেটা হতে দেইনি প্রেসিডেন্টকে অনুরোধ করে। আমার যুক্তি ছিল, সাধারণভাবে সরকারের নীতি যেখানে এক্সটেনশনের বিরুদ্ধে, সেখানে আমার শ্বশুরকে এক্সটেনশন দিলে লোকজন কথা বলার সুযোগ পাবে। আর একটা ঘটনা। একদিন দেখি জাতীয় ব্যাংকের গভর্নর জোরে সোরে লবি করে চলেছেন নতুন নোট যেটা ছাপাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট মোস্তাকের ছবিই ছাপানো উচিত। কয়েকজন পদস্থ আমলারাও কোরাসে যোগ দিয়ে একই কথা বলে বেড়াচ্ছেন। এক ফাঁকে গভর্নর সাহেবকে কাছে পেয়ে বললাম, স্যার, অস্থায়ী সরকারের রাষ্ট্রপতির ছবি ছাপানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠছেন কেন?
আমার প্রশ্নের কোনো উপযুক্ত জবাব না খুঁজে পেয়ে কিছু না বলেই তিনি কেটে পড়লেন। এমনিভাবে একদিন শুনতে পারলাম কিছু রাজনৈতিক নেতা এবং কিছু আমলা বিতর্কের ঝড় তুলেছেন। আমাদের কোনো নির্দিষ্ট জাতীয় পোশাক নেই, একটা জাতীয় পোশাক নির্ধারণ করতে হবে। পোশাক যেটাই সাব্যস্ত হোক না কেন, মোশতাক টুপিকে অবশ্যই জাতীয় পোশাকের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। মুসলমান হিসেবে জাতীয় পোশাকে টুপি থাকতে পারে যুক্তিসঙ্গত কারণেই, কিন্তু সেটা মোশতাক টুপি হতেই হবে কোন যুক্তিতে, সেটাই বোধগম্য হচ্ছিল না। তাই একদিন তদবিরকারীদের একজন জাদ্রেল নেতাকে অনুরোধ করেছিলাম যুক্তিটা আমাকে বুঝিয়ে দিতে। তিনি তেমন কোনো ঠোস যুক্তি দিতে ব্যর্থ হয়েছিলেন। এরপর হঠাৎ করেই এই তদবিরে ভাটা পড়েছিল, যে কোনো কারণেই হোক। সব জায়গাতেই কেমন যেন পচনের দুর্গন্ধ, ধসে পড়েছে চারিত্রিক ও মানবিক মূল্যবোধ। যে কোনো রাষ্ট্রের জন্য সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র হলো মেরুদণ্ড। সেখানে আগা থেকে গোড়া পর্যন্ত পচন ক্যান্সারে পরিণত হয়েছে। সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে জাতীয় পরিসরে। সেখানে শুদ্ধি অভিযান চালিয়ে কতটুকু পরিবর্তন আনা সম্ভব, সেটা একটা কঠিন প্রশ্ন ও ভাবনার বিষয়। দ্রুত এই পচন ও অবক্ষয়ের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচানো অত্যন্ত দুরূহ কাজ। অসম্ভবকে সম্ভব করার প্রক্রিয়া শুরু করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব ঐতিহাসিকভাবেই আজ আমাদের উপর বর্তেছে। এই গুরু দায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করে চলেছি আমরা পাহাড় সমান প্রতিবন্ধকতার মুখে। জানি না কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো এই প্রক্রিয়াকে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন অভ্যাস মতো ভোর 6টায় ঘুম ভেঙে গেল। প্রাতক্রিয়া সম্পন্ন করে কাপড় পরছিলাম, সেই সময়ই প্রেসিডেন্টের আর্দালে এসে জানালো প্রেসিডেন্ট সাহেব নাস্তার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। তার কামরায় গিয়ে দেখলাম আমাদের প্রায় সবাই সেখানে উপস্থিত। আমি একটা খালি চেয়ারে বসলাম প্রেসিডেন্টের অনুমতি নিয়ে। ভাবছিলাম প্রেসিডেন্ট গতরাতে আবিদুর রহমানের বিষয়ে জিজ্ঞাসা করবেন, কিন্তু সেই বিষয়ে কোনো উল্লেখ না করে তিনি হঠাৎ বলে উঠলেন, বাবা আমগো মধ্যে কমিউনিস্ট ক্যাটাগেডা। অপ্রত্যাশিত প্রশ্নটা করেই তিনি আমাদের সবাইকে দেখতে লাগলেন তীক্ষ্ণ জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে। মুখ ছিল তার স্বভাবসিদ্ধ রহস্যময় হাসি। আমাদের কেউই তার প্রশ্নের জবাবে কিছুই বলল না। তিনি আমাদের সবাইকে নিশ্চুপ দেখে আবার বললেন, যারাই কমিউনিস্ট হও না কেন, তোমরা জানি না রাখো আমি সবচেয়ে বড় কমিউনিস্ট। তারপর আর বিশেষ কোনো কথাবার্তা হলো না। নাস্তা শেষে আমরা সবাই বেরিয়ে গেলাম। মনে খটকা লাগলো, প্রেসিডেন্ট হঠাৎ এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করলেন কেন? তবে কি তিনি বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ ও ব্যক্তিদের সাথে আমাদের, বিশেষ করে আমার গোপন যোগাযোগের বিষয়ে কিছু জানতে পেরেছেন? নাকি তিনি ইঙ্গিতে আমাদের কাছে নিজেকে প্রগতিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করলেন? ঠিক বুঝতে পারলাম না। তার সেই উক্তি রহস্যাবৃতই রয়ে গেল আমাদের কাছে। সেপ্টেম্বরের শেষে এক দুপুরে মেজর নূর এসে উপস্থিত হলো আমার ঘরে। কী ব্যাপার নূর, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে? চিন্তার বিষয়ই স্যার, গত 2 দিন যাবৎ মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথেই আছি। শেষবারের মতো ওরা আমাকে আমার মাধ্যমে অনুরোধ জানিয়েছে তাদের প্রস্তাবটা উপেক্ষা না করে পুনর্বিবেচনা করার জন্য। ওরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যদি জেনারেল জিয়াকে আর্মি চিফ অফ স্টাফের পদ থেকে সরাবার প্রস্তাব সেনা পরিষদ যদি মেনে না নেয়, তবে তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নূরের কথায় বুঝতে পারলাম বিপদ ঘনিয়ে এসেছে। যে কোনো সমঝোতার ভিত্তিতেই হোক হাফিজ ও ইকবাল ব্রিগেডের খালেদের সাথে এক হতে চলেছে। প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপর বিশেষ প্রভাব রয়েছে হাফিজ ও ইকবালের। প্রথম ইস্টবেঙ্গলকে হাত করতে পারলেই সম্ভব হবে ব্রিগেডিয়ার খালেদের পক্ষে ঢাকায় জেনারেল জিয়ার বিরুদ্ধে যে কোনো প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া, আর সেটা হওয়ারই আলামত দেখা যাচ্ছে। মেজর নূরের কাছে তাদের প্রকাশিত মনোভাব সেই ইঙ্গিতই বহন করছে। চিন্তিতভাবেই নূরকে বলেছিলাম, ওদের বলে দিও যা ইচ্ছা ওরা তাই করতে পারে, তাতে বাধা দিতে না পারলেও সমর্থন আমরা কিছুতেই দিতে পারবো না। এই বিষয়ে মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই বলবৎ থাকবে। আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত স্যার। দেশের স্বার্থে আর কিছু করতে না পারলেও জাতীয় স্বার্থ বিরোধী কোনো চক্রান্তের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাব শেষ রক্তবিন্দু দিয়ে। তবু নীতির প্রশ্নে অটল থাকতে হবে আমাদের। আপনি জেনারেল জিয়াকে সাবধান হতে বলেন স্যার, যে কোনো সময় চরম একটা কিছু ঘটে যেতে পারে। নূরের সাথে আলাপের পর সেই দিনই ছুটে গিয়েছিলাম জেনারেল জিয়ার কাছে। তার বাসার লনে বসেই কথা হচ্ছিল। স্যার, কি অবস্থা সেনানিবাসের? খালেদ ও সাফায়েতের ঔদ্ধত্যের মাত্রা সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওদের সন্দেহমূলক আচরণের খবরাখবর আসছে সব দিক থেকেই। তাদেরকে কি করে হ্যান্ডেল করা যায় সেটাই ভাবছি। স্যার, শুনতে পাচ্ছি ব্রিগেডিয়ার খালেদ নাকি প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টকে হাত করার চেষ্টা করছেন। এই ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত। প্রথম বেঙ্গলকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে ঢাকায় ব্রিগেডিয়ার খালেদ যে কোনো একটা চূড়ান্ত অঘটন ঘটিয়ে ফেলার ঝুঁকি নিতে পারে। ও ডোন্ট ইউ ওয়ারি, the advance party of the 1st Field Regiment has already arrived from Kumilla and the main body is on the way. They should be here in just within a few days.
প্রথম ইস্ট বেঙ্গল সম্পর্কে ভেবো না, ওইটা তো আমার নিজস্বই ব্যাটালিয়ান। হাউ কুড খালেদ লে হিজ হ্যান্ড অন ইট? স্বভাবসিদ্ধ আত্মপ্রত্যয়ের সাথে জবাব দিলেন জেনারেল জিয়া। তবুও সাবধানের মান নেই স্যার, সব দিকেই সার্বক্ষণিক নজর রেখে চলতে হবে আপনাকে এখন থেকে। প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর অপোনেন্ট। ভালো কথা, আমাদের পোস্টিং অর্ডারগুলো এখনও বেরোচ্ছে না কেন? এই ব্যাপারে গড়িমাসি করছে কেন এমএস ব্রাঞ্চ? আওয়ার পোস্টিং at the different strategically important units would immensely strengthen your hand to deal with Brigadier Khaled and company, particularly in the present complex and explosive situation. You should have been able to get the retirement orders signed by the President by now. I tell you, sir, time is running out and you must exert yourself to get these things done before it is too late. আই আন্ডারস্ট্যান্ড, জবাব দিলেন জেনারেল জিয়া। বাইরে প্রকাশ না করলেও তিনি যে বিশেষভাবে উদ্বিগ্ন সেটা আমি তাকে একান্তভাবে জানি বলেই বুঝতে পারছিলাম। এভাবেই সেদিন আমাদের আলাপ শেষ হয়েছিল। সেটাই ছিল 2 বা 3রা নভেম্বরের আগে তার সাথে আমার শেষ সাক্ষাৎ।